প্রিয় দর্শক, নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সৃজনশীল পদ্ধতির দ্বিতীয় পর্বে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সৃজনশীল পদ্ধতি কিভাবে এলো এবং এই যে বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমির কগনিটিভ ডোমেনের সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। যে এই কগনিটিভ ডোমেনের বেশ কয়েকটি স্তর রয়েছে, ভাগ রয়েছে। বেঞ্জামিন ব্লুমস এটি করেছেন এবং এটি 6টি ভাগ আমি বলেই দিলাম। বাট আপনাদের কাছে যদি প্রশ্ন করি এই 6টি ভাগ কি কি, যারা এতদিন ধরে কাজ করছেন, সৃজনশীল প্রশ্ন করছেন বা পড়াশোনা করছেন, পড়াচ্ছেন, হয়তো অনেকেই উত্তর দিবেন যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এরপরে আমি তো বলেছি যে কগনিটিভ ডোমেনের 6টি ভাগ। আপনি যদি 4টি বলে থাকেন তাহলে আরগুলো কি, আর 2টি কি? আর যিনি জানেন যে 6টি অন্যরকম, সেক্ষেত্রে তো তিনি জানেনই। তো বিষয়টি একটু মজার হয়ে গেল না? তো আমরা আসেন এই বিষয়টা ক্লিয়ার হয়। মূলত ব্লুমস কি করেছেন, এই কগনিটিভ ডোমেনটাকে অর্থাৎ বুদ্ধিবৃত্তিক শিখন ক্ষেত্রকে উনি 6টি ভাগে ভাগ করেছেন। সেই 6টি ভাগ কি কি আমরা যদি এই চিত্রটি দিকে তাকাই, প্রথমে হলো নলেজ, এরপরে কম্প্রিহেনশন, এরপরে অ্যাপ্লিকেশন, এরপর অ্যানালাইসিস, এরপরে সিনথেসিস, এরপরে ইভ্যালুয়েশন। এই যে 6টি ভাগ, এই 6টি ভাগ অর্থাৎ হলো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ এবং মূল্যায়ন। তো শুরুতে যখন আমি প্রশ্ন করেছিলাম যে এই 6টি ধাপ কি, আপনি তখন যদি উত্তর করে থাকেন যে এই জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, আপনি কি করেছিলেন? নিচের 3টে ঠিক বলেছিলেন, কিন্তু উপরে যে 3টি রয়েছে সংশ্লেষণ, বিশ্লেষণ এবং মূল্যায়ন বা ক্রিয়েটিং, এর একটাও না বলে অন্য কিছু বলেছেন, উচ্চতর দক্ষতা। অন্য কিছু কেন বলেছেন? হ্যাঁ, এটি একটি মজার বিষয়। এটা বলতে গেলে একটু ছোট্ট করে বলতে হয় যে আমরা জানি যে এই 1956 সালে এই বেঞ্জামিন ব্লুমসের ট্যাক্সোনমি প্রকাশ করেন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে যারা গবেষণা করে তাদের গবেষণার কাজ নিয়ে পরবর্তীতে বিভিন্ন জন কিন্তু এটা উন্নত করার চেষ্টা করেন। তো এমন একটি ঘটনা ঘটেছে যে এই ব্লুমসের একজন স্টুডেন্ট, তার নাম হচ্ছে অ্যান্ডারসন, এবং তার সাথে আরও কয়েকজন, এরা মিলে এই ব্লুমস ট্যাক্সোনমি নিয়ে আরও গবেষণা করে এটাকে আরেকটু পরিমার্জিত বা উন্নত রূপ দেওয়ার চেষ্টা করেছেন 2001 সালে। এবং সেই অ্যান্ডারসন কি করেছেন, এই যে কগনিটিভ ডোমেনের 6টি ভাগ, এখানে একটু পরিবর্তন এনেছে। 2001 সালে এই কাজটি করেছেন। উনি কি করেছেন, এই নলেজের পরিবর্তে অ্যান্ডারসন বলেছেন রিমেম্বারিং, কম্প্রিহেনশনের পরিবর্তে বলেছেন আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশনের পরিবর্তে বলেছেন অ্যাপ্লাইং, অ্যানালাইসিসের পরিবর্তে বলেছেন অ্যানালাইজিং, সিনথেসিসটাকে উনি 5ম স্তরে না রেখে এর পরিবর্তে উনি 6ষ্ঠ স্তরে নিয়ে গেছেন। আর ব্লুমসের যেটি 6ষ্ঠ স্তর ইভ্যালুয়েশন, এটাকে উনি বলেছেন ইভ্যালুয়েটিং এবং এটি 5ম স্তরে নিয়ে এসেছেন। এবং উনি 6ষ্ঠ স্তরে গিয়ে বলেছেন ক্রিয়েটিং এই শব্দটি। তো আমরা যদি একটু দেখি যে এই নলেজ আর রিমেম্বার মানে কি, আমরা যদি একটু ব্যাখ্যা আসি। নলেজ মানে কি? জ্ঞান, তাই না? আর রিমেম্বারিং মানে স্মরণ করতে পারা। ঘটনাটি দেখেন, ব্লুমসের ট্যাক্সোনমি অনুযায়ী কোনো কিছু জানাই মানে জ্ঞান। কিন্তু একটু ভেবে দেখেন তো, আমার একজন শিক্ষার্থী জানলো যে বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা, তাকে আপনি বললেন, সে জানলো। কিন্তু তাকে প্রশ্ন করলেন, বলো তো বাংলাদেশের রাজধানী কোথায়? সে উত্তর করতে পারলো না। তাহলে কি তার জানাটা সম্পূর্ণ হলো, তার জ্ঞানটা সম্পূর্ণ হলো? কি মনে হয়? তাকে জানাইছেন, তাকে বলছেন বাংলাদেশের রাজধানী ঢাকা, সে শুনছে, কিন্তু সে বলতে পারছে না, বা কিছুক্ষণ পরে বলতে পারছে না মনে। তাহলে কি? বাট সে যদি এটা মনে করে বলতে পারতো যে স্যার আমাকে বলছে বাংলাদেশের রাজধানী ঢাকা, সে জানছে, শুনছে এবং বলতে পারছে, রিমেম্বার, সে মনে করতে পারছে, তাহলেই কিন্তু তার এই জ্ঞানটা পরিপূর্ণতা লাভ করলো। তাহলে এই মজার ঘটনাই এটা যে এই নলেজের পরিবর্তে অ্যান্ডারসন বলতেছেন রিমেম্বারিং। ঠিক আছে? এরপরে কম্প্রিহেনশন মানে কি? অনুধাবন। আর আন্ডারস্ট্যান্ডিং মানে কি? আন্ডারস্ট্যান্ডিং মানে হলো বুঝতে পারা। তাহলে বুঝতে পারা মানে কি? আমি যদি বলি যে
একজনকে যে বাংলাদেশের রাজধানী ঢাকা কেন, মানে কি এখানে কিন্তু তাকে বুঝতে হবে কেন, তাকে অনুধাবন করতে হবে রাজধানী মানে কি, তাই না? যে ধরে নেন সে বুঝতে পারলো যে ওখানে রাজা বাদশারা থাকে, মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা থাকে, অথবা ওখানে ঢাকায় অনেক বড় বড় বিল্ডিং আছে, বড় গাড়ি আছে, বড় শহর, অথবা বাংলাদেশের মিডিলে ঢাকা, সে অনেক কিছু ভাবে এটাকে রাজধানী হিসেবে মনে করতে পারে। তাহলে এটাই হচ্ছে তার বুঝতে পারার বিষয়টা, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা। এরপরে অ্যাপ্লাইং, সে জানলো এবং বুঝলো, এবং সেই জানা বোঝার পরে সে যদি আরেকটার সাথে কম্পেয়ার করতে পারে যে বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলে সিলেট নয় কেন, তাহলে কি বুঝতে হবে না ঘটনা সিলেট কেন নয়। তাহলে এই যে রাজধানী হইতে হলে এইটা হতে হয়, এই জ্ঞানটা যদি তার থাকে এবং সে আরেকটার সাথে ওই জ্ঞানটা যদি অ্যাপ্লাই করে যে না এটা এই এই জিনিসের জন্য রাজধানী হয়, এটার জন্য হয় না, অর্থাৎ সিলেট রাজধানী না, মানে তার জ্ঞানটা আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটা জায়গায় প্রয়োগ করতে পারে, তাহলে এটাই হলো অ্যাপ্লাইং, প্রয়োগ করতে পারা। আর অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, অ্যানালাইজিং মানে বিশ্লেষণ করা, মানে স্টুডেন্ট করতে পারবে, একজন ব্যক্তি করতে পারবে বিশ্লেষণ। বিশ্লেষণ মানে কি? বিশ্লেষণ মানে হচ্ছে কোনো একটা সম্পূর্ণ বিষয়কে টুকরো টুকরো ছোট ছোট অংশে ভাগ করা। এমন যদি সহজ একটা উদাহরণ দিই, আমি যদি বলি যে একটা ফ্যান বা সিলিং ফ্যান, এটার বিশ্লেষণ করো, তো আপনি কি করবেন, এখানে সিলিং ফ্যানের মধ্যে কি কি আছে এভাবেই তো বলবেন। যেখানে যদি আপনি যদি আস্তে আস্তে খুলে দেখেন অথবা বলেন যে এখানে পাখা আছে, মানে তারপরে স্ক্রু আছে, মোটর আছে, বা ভিতরে চুম্বক আছে, তারপরে এটা কি এরকম যা যা আছে, তা আপনি এটা আস্তে আস্তে বিশ্লেষণ করলেন, ভেঙে ভেঙে ছোট ছোট করলেন, ওকে, পার্ট পার্ট করলেন, তাহলে হলো অ্যানালাইসিস। আর সিনথেসিস মানে সংশ্লেষণ, এটাকেই একটা ক্রিয়েটিং বলা হচ্ছে। সংশ্লেষণ মানে কি? বিশ্লেষণের বিপরীত, ঠিক মানে ছোট ছোট অনেক কিছু দেওয়া আছে, পার্ট দেওয়া আছে, এটাকে যদি আপনি জোড়া দিয়ে একটা নতুন কিছু তৈরি করতে, একটা কিছু একটা মানে বোধগম্য বস্তুতে রূপান্তর করতে পারেন, বিষয়ে রূপান্তর করতে পারেন, সেটাই হবে সিনথেসিস। আমি যদি মনে করেন অনেকগুলো ইভেন্ট দেওয়া আছে, একটা পাখার বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, আপনি যদি সেটি জড়িয়ে জড়িয়ে পাখাটাকে সম্পূর্ণ করতে পারেন, তার মানে আপনার মধ্যে সংশ্লেষণ জ্ঞান আছে। ঘটনা এরকম, উদাহরণ হিসেবে এটা বললাম, আপনি অন্য অন্য অন্যভাবে উদাহরণ নিতে পারেন। তাহলে এই সিনথেসিস মানে কি? একটা তৈরি করা, একটা ছোট ছোট পার্ট থেকে নিয়ে গিয়ে আপনি কি করলেন, জিনিসটাকে সম্পূর্ণতা দান করলেন। তাহলে এটাই হচ্ছে ক্রিয়েটিং, তৈরি করা। তো আমি ক্রিয়েটিং শব্দটা একটু পরে বলতেছি আবার। এবারে আসি ইভলিউশন, যেটি ব্লুমস বলেছিলেন ষষ্ঠ স্তর, অ্যান্ডারসন বলেছেন পঞ্চম স্তরে। কি? ইভলিউটিং মানে মূল্যায়ন করতে পারা। আচ্ছা, আমি যদি আপনাকে একটা মোবাইল ফোন দেখিয়ে বলি, মোবাইল ফোনটাই বলেন তো কেমন, অর্থাৎ আপনি কিন্তু মূল্যায়ন করতেছেন, এটা ভালো না মন্দ, চমৎকার একটা মন্তব্য করবেন, তাই না? এই মন্তব্যটা কি আপনি দেখেই এমনি বলতে পারেন মোবাইল ফোনটা কেমন? পারেন না। আপনাকে কি জানতে হয় তখন? এই মোবাইলটার কনফিগারেশন কেমন, এটা র্যাম কেমন, রম কত, ব্যাটারি কতদিন যাবে, কালারটা দেখতে কেমন, আপনার পছন্দ হচ্ছে কিনা, আহ, কি পিক্সেল কত ক্যামেরার, এরকম অনেক কিছু আপনি দেখে শুনে বুঝে তারপর এটাকে মন্তব্য করতে পারেন যে হ্যাঁ এটা খুব ভালো। আবার বলতে পারেন না এটা চলবে না, এটা হয় না, এটা ভালো না, ঠিক আছে, দাম কেমন, অনেক কিছু জেনেই আপনি বলবেন। তাহলে কিন্তু শব্দটা ছোট যে এটা সুন্দর বা চমৎকার, বাট এই কথাটা বলতে আপনাকে কিন্তু অনেক কিছু বিবেচনা করতে হয়েছে, অনেক কিছু জানতে হয়েছে, হ্যাঁ। এই অর্থাৎ আপনাকে এই যে জ্ঞান বুঝতে হয়েছে, জানতে হয়েছে, এগুলো করে করে আপনাকে এটা করতেছে, মূল্যায়ন করতেছে, ইভ্যালুয়েশন করতেছে, ওকে। এরপর হচ্ছে এই সিনথেসিস যেটা বলেছি, উনি বলছে ক্রিয়েটিং, যে জ্ঞান আমরা এতক্ষণ জেনে জানলাম বুঝলাম, এটা কিন্তু এটা যখন সবকিছু নিয়ে যদি আমি নতুন কিছু তৈরি করতে পারি, আর শিক্ষার্থী যদি নতুন কিছু তৈরি করতে পারে, তাহলে সেটাকে বলা হচ্ছে ক্রিয়েট। এবং এই যে ক্রিয়েটিং শব্দটা, সৃজনশীল বা সৃষ্টি করার শব্দটা, এইটা দিয়েই কিন্তু আমাদের এই সৃজনশীল পদ্ধতির নামটা হয়েছে। বিদেশে বা যারা এটা ফলো করে সেখানে কিন্তু সৃজনশীল পদ্ধতি না নামটা, জাস্ট আমাদের দেশের শিক্ষাবিদরা এই এখানে এনে এই প্রক্রিয়াটা বা এই পদ্ধতিটাকে নাম দিয়েছে সৃজনশীল পদ্ধতি, ঠিক আছে, এই শব্দটার মাধ্যমে। তো প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কেন আমাদের এই
এদেশে এটাকে সৃজনশীল পদ্ধতি বলা হচ্ছে। এবারে আসি পরের যে ধাপটি, যে সেটি হলো যে আপনাকে যখন আমি প্রথম দিকে শুরু করেছিলাম যে জ্ঞান অনুধাবন প্রয়োগের পর উচ্চতর দক্ষতা বলেছেন, যদি বলে থাকেন 6টি ধাপ না বলে 4টি বলেছেন, কেন বলেছেন? আপনি কি ভুল বলেছেন? না, এখানে যে মজার বিষয়টি হলো সেটা হলো যে এই যে ছবিটার দিকে একটু দেখেন, যে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লাইং, এই যে তিনটা নিচের তিনটা তুলনামূলক একটু সহজ, এই জন্য এটাকে বলা হয় লোয়ার অর্ডার থিঙ্কিং, নিম্নতর চিন্তন দক্ষতা। আর উপরে অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং, এগুলো হলো হায়ার অর্ডার থিঙ্কিং, অর্থাৎ উচ্চতর চিন্তন দক্ষতা। আমরা যে প্রশ্ন করি শিক্ষার্থীদের শেখানোর জন্য বা মূল্যায়নের জন্য, সেখানে প্রথম 1 নম্বর বা 2 নম্বর 3 নম্বরে এটা থাকে যে জ্ঞান অনুধাবন প্রয়োগ, এবং পরবর্তী যে ঘ প্রশ্ন বা 4 নম্বর প্রশ্ন, সেখানে কোন প্রশ্নে শিক্ষার্থীর অ্যানালাইজিং সব মানে ক্ষমতা বা দক্ষতা বা বিশ্লেষণ ক্ষমতা দেখি, কোন প্রশ্নের সংশ্লেষণ ক্ষমতা দেখি, কোন প্রশ্নে তার সৃজনশীল তৈরি করার ক্ষমতা দেখি বা মূল্যায়ন ক্ষমতা দেখি। ঠিক আছে, আমরা এই ঘ নম্বর প্রশ্ন দিয়ে এই তিনটাই বিচার করতে চাই না, কোন কোন প্রশ্নের মাধ্যমে যে কোনো একটা করে চাই। ঠিক আছে, এই জন্য আপনি বলেছিলেন বা আমরা বলি জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, মানে এই তিনটার একটা। ওকে, তো আপনি এখন কিন্তু বুঝতে পারলেন কেন এই কথাটা বলি। মূলত আমরা এই কগনিটিভ ডোমেনের 6টা জিনিসই তার বিচার করতে চাই, 3টা জিনিস প্রতিটা প্রশ্নে থাকে, আর এই উপরের একটার যে কোনো একটা প্রশ্নের মধ্যে থাকে। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আশা করছি আপনার কাছে ভালো লেগেছে বিষয়টি। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী যে পর্বে আমরা ব্লুমস ট্যাক্সোনমির যে আরো 2টি ডোমেন রয়েছে, অ্যাফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেন, সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিয়ে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সুনির্মল সেশনের পাশে থাকবেন। সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।